ডাকাত আছে? চোর চোর ডাকাত আছে নাকি মায়ের? সে কি চোর আছে এখানে? মায়েরা বলছে বাবা চোর আছে, তা চোর কোথাও নেই, সবাই তো জায়গায় চোর। চোর, তাহলে চোর যখন আছে তাহলে চোর কাকে বলে নিশ্চয়ই জানো। এবার মায়েরা বলো, চোর আর ডাকাত দুজনের মধ্যে পার্থক্য কি? তোমরা জানো না? চোর কাকে বলা হয় আর ডাকাত কাকে বলা হয়? চোর না বলে যে জিনিস ছিনিয়ে নেয় সেটা হচ্ছে চোর। আর ডাকাত কাকে বলে? হ্যাঁ, গলায় ছুরি ঠেকিয়ে বন্দুক ধরে বলবে যা আছে সব বার করে দে, নইলে করে ফটাস করে গুলি করে দেবো। এমন গুলি করবো একেবারে ওই পরে গিয়ে তখন সম্পত্তি বুনবি। তোমার এটাকে বলে ডাকাত। বলে কয়ে গলায় ছুরি ধরে যে সবকিছু কেড়ে নেয় সে হচ্ছে ডাকাত। আর চোর ওই আপনি অন্যদিকে তাকে পট করে জিনিসটা চুরি করে নিয়ে পারলেন, চোর। তাহলে আপনারা ডাকাত আর চোরের পার্থক্য বুঝলেন। এইবার আমাকে বলুন, কৃষ্ণ চোর না কৃষ্ণ ডাকাত? বলো মায়েরা, কৃষ্ণ চোর না ডাকাত? কে বলেছে চোর? এবার এক নম্বরের ডাকাত। কৃষ্ণ হচ্ছে ডাকাতের শিরোমণি, কেননা সে বলে কয়ে সবকিছু নিয়ে নেবে। তার মন, তার প্রাণ, তার দেহ, তার জীবন, যৌবন, ভাব, ভাষা, বস্ত্র, অলংকার সকল কিছু কৃষ্ণ বলে বলে নেবে। কিন্তু তোমার কিচ্ছু করার থাকবে না যে হে কৃষ্ণ তোমার সব দিতে পারবো না, কেননা কৃষ্ণকে যে একবার দেবে দেখবে তাকে সবই দিয়ে দিতেই হবে। এটা ডাকাতের বৈশিষ্ট্য। তাই রাধারানী কৃষ্ণের বাঁশি সুরটাকে চোরের বাঁশি বলছে না, বলছে ডাকাতের বাঁশি। ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়, মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ বলো, অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়। গোপী মনো চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মনো চোরার চারু চন্দ্রা ধরে থাকো। সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি। রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, বলো নাম ধরে, বলো নাম ধরে, বলো নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, ঘুমন্ত বাঘিনীরে কেন জাগাইছ গো, বাঘিনীরে কেন জাগাইছ গো। এসব গানগুলো কীর্তনের গুরুদের কাছে বসে বসে শিখতে হয়েছে। আস্তে আস্তে আপনাদের নদিয়া জেলায় আমার 3খানা গুরু ছিলেন। নদিয়া জেলায় আমার 3খানা গুরু। একজন হচ্ছে নীলমণি দাস, নদিয়ার নতুন ভজন কুটিরে থাকতেন, সেই একই আশ্রমে থাকতেন নিমাই বিশ্বাস। দুজনকে 4-5 বছর আগে আমরা হারিয়েছি, আমি হারিয়েছি। গত কয়েকদিন আগে এই নদিয়া জেলার আর এক বিখ্যাত গায়িকা, আমি পিসিমা বলি, পিসিমা বলতাম, এই নবদ্বীপে বাড়ি, স্বর্গীয়া মায়া পোদ্দার মহাশয়া, আমার মায়া পিসি, তিনিও পরলোক গমন করেছেন। সুস্থ শরীরেই তিনি গমন করেছেন। আমরা তো সবাই চাই যেন ভালোভাবে গোবিন্দ গোবিন্দ বলতে বলতে যেন গোবিন্দের চরণে চলে যায়। তিনি চলে গেছেন, কিন্তু এই পিসিমা, তার কাছ থেকে আমার কয়েকটা কীর্তন শেখা, কীর্তনের গান। আমি চেষ্টা করি সব সময় যে যার কাছে আমি যেটুকু আমি শিখেছি আমি যেন বুক ভরে বলতে পারি তিনি আমার গুরু, তার কাছে আমার শেখা। এই নদিয়া জেলায় আমি 3 জনের কাছে আমি গান শিখেছি। তা এনারা
এত এইসব গান ওনারা যখন গাইতেন, এত যে অপূর্ব পরিবেশ এবং যেভাবে ভাবে ডুবে গিয়ে যেভাবে গাইতেন, ওই সব ভাব আমাদের জীবনে আসবে না বাবা। দেখুন, পদাবলীর যে শুদ্ধ রস, সেই শুদ্ধ রস যদি কেউ গ্রহণ করতে না পারে, তাহলে কীর্তন শুনে সে আসল জিনিস পাবে না। কিছু কীর্তন শুনে অন্য কিছু পেয়ে যাবে, কিন্তু প্রেম পাবে না। কি সুন্দর বলছি দেখুন পদাবলীর ভাষা। ঘুমন্ত বাঘিনীর কেন জাগাইছ, বাঘিনীর কেন জাগাইছ গো। গানটা পুরো দোলন ছন্দ, দোলন ছন্দ। বাঘিনীর কেন জাগাইছ গো, বাঘিনীর কেন জাগাইছ গো। ও মাইরা, তোমরা বলো তো অধর কাকে বলে? অধর কাকে বলে? যদি বলতে পারো তো ভালো, আর যদি বলতে না পারো কালকে থেকে লিপস্টিক পরা বন্ধ করে দেবো সব, বলে দিলাম। বলো অধর কাকে বলে? ঠোঁট শুধু বললে হবে? ঠোঁটের কটা পাপড়ি? ঠোঁটের তো দুটো পাপড়ি। তাহলে কোনটাকে অধর? উপরেরটা না নিচেরটা? উপরেরটা। এ বলছে উপরেরটা, তাহলে কি করব? একে ঠোঁট কাটা করে ছেড়ে দিতে হবে, ঠোঁটটাকে, উপরের ঠোঁটটা কেটে নেব আমি। ও মায়েরা, কোনটা? নিচেরটা। কেননা গোবিন্দের বাঁশি যখন বাজে, গোবিন্দের বাঁশি কোন ঠোঁটে বাজে? উপরে না নিচে? নিচের ঠোঁটটাতে কৃষ্ণের বাঁশি লাগানো থাকে, তাহলে ওটা অধর। ওইখান থেকে অধরামৃত সুধা পাওয়া যায়। আর এই বাঁশি থেকে যে অধর সুধা যে বংশীর ধ্বনি রূপে ছড়িয়ে পড়ে, সেইটা যদি একবার হৃদয়ে এসে লাগে, আর কি কারোর অন্য কোনো গান শুনতে ইচ্ছে করবে গো? যদি কৃষ্ণ অনুরাগ একবার জেগে যায়, আর কি অন্য কোন অনুরাগে মন মজবে? ওই জন্যই বলছে, ঘুমন্ত বাঘিনীরে কেন জাগাইছ গো, বাঘিনীরে কেন জাগাইছ গো। বাঘিনীরে কেন জাগাইছ গো। নিদা 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 পাপা pada ni da pa ma pa da pa ma ga ma pa ga ma pa pa ma pa da da ni ni da ni sa sa ni da pa ma pa ni ni sa ni sa ni da pa ma pa ni ni sa sa ni da pa ma pa ni ni sa বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো। কথা কহিতে কহিতে প্যারি কথা কহিতে কহিতে প্যারি, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি রে। সব ভুলে গেল জ্ঞান দাস, সব ভুলে গেল জ্ঞান দাস। ওই জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি রে। জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। এই পদটি যিনি লিখেছেন তিনি হলেন জ্ঞানদাস, নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য এই জ্ঞানদাস। বর্ধমান জেলার কান্দ্রা গ্রামে যার বাড়ি, জ্ঞানদাস কান্দ্রা, সেই জ্ঞানদাস বলছে, কহিতে কহিতে প্যারি আমার জ্ঞানদাস গেল বিছুরি। কৃষ্ণের বাঁশি শুনে রাধারানী অনুরাগিনী হয়ে তিনি কান্নাকাটি শুরু করেছেন। তখন ললিতা বিশাখা কৃষ্ণের ওই বাঁশি শুনে রাধারানী কাঁদছে দেখে রাধারানীকে একটু খোঁচা দিয়ে কথা বললেন, কিরে রাধে, যেদিন প্রথম গান শুনেছিলিস কৃষ্ণের বাঁশি, বারণ করিনি তোকে ওই বাঁশি শুনবি না, কালার বাঁশি শুনবি না, কালার নাম গাইবি না, আর কালার রূপ দেখবি না, বারণ করেছিলাম কিনা? তবু তুই কি বললি? কত রকম বড় বড় কথা বলছে। ওই যে কদম্বের বন হইতে কিনা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে, পূর্বরাগের পদ, হ্যাঁ, আসিয়া পশিল মোর কানে। তা তুই যেদিন শুনেছিলি সেদিন তোকে বারণ করিনি যে শুনবি না? শুনলি কেন? নিজে শুনেছিস, নিজে মজেছিস, নিজেও মরেছিস, আমাদেরকেও মেরেছিস, নিজেও জ্বলছিস, আমাদেরকেও জ্বালাচ্ছিস, বল তুই কি করবি? রাধারানী বলছি, দেখ ললিতা, একবার যখন প্রেম সাগরে ডুব দিয়েছি, ফেরার যখন আর আশা নেই, তাহলে কি করব? ডুবেই মরি প্রেম সাগরে। আজকের বধূ আমার নাম নিয়ে বাঁশি বাজাচ্ছে, যখন তখন আমার নাম নিয়ে বাঁশি বাজায়। বধূ তো আর জানে না এই বাঁশি শুনলে আমার কি দশা হয় মনের মধ্যে। তাই বধূকে আজকের জব্দ করতে হবে। এ ললিতা, এ বিশাখা,
এই আজকে জব্দ করবো আমার বধূকে। বলে কি করে জব্দ করবি? বলে কি করে জব্দ করব, চল আমরা সবাই মিলে অভিসারে যাই কৃষ্ণের কাছে। আমি আজকের কৃষ্ণের চরণ ধরে, বধূর চরণ ধরে বলবো যে বধূ, কেমন করে তুমি বাঁশিটা বাজাচ্ছ আমাকে একবার শিখিয়ে দাও। ললিতা বলছে তুই বাঁশি শিখে কি করবি? বলে কেন? আমার নাম নিয়ে যখন তখন রাধা রাধা বলে বধূ বাঁশি বাজায়, আমিও বাঁশি শিখে এসে বাড়িতে এসে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো। তখন আমার বধূ বুঝবে যে যখন তখন বাঁশি বাজাতে নেই, বাঁশি বাজানোর একটা সময় আছে। বলে বাহ, রাধারানীর ঘটে তো ভালোই বুদ্ধি এসছে। এই রাধারানীর মাথায় বুদ্ধি আছে ভালো। হ্যাঁ, বলে খুলবে না কেন? রাধারানীর মতো বুদ্ধিমতী কেউ আছে নাকি? ও মাইরা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর যত কৃষ্ণ ভক্ত আছে সবার শ্রেষ্ঠ ভক্তকে রাধারানী। তাহলে রাধারানীর মতো চতুর কেউ হবে? তা রাধারানী বলতে এই চল চল, আজকে বধূকে দেখতে যাবো, চল অভিসার কর। দেখতে গিয়ে আজকের বধূকে আমি জব্দ করবো, দেখ আজকে বধূকে কি করি। এই বলে রাধারানী চলেছে গোবিন্দকে দর্শন করতে যাবে বলে, গোবিন্দের কাছে বংশী শিক্ষা করবে বলে। এই বলে ঘর থেকে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাড়ির বাইরে পা দিয়েছে, পিছন থেকে হাতটা টেনে ধরেছিল ললিতা। আই রাধা, দাঁড়া। ঝপ করে চলে যাচ্ছে অমনি কৃষ্ণের নাম শুনে। তুই রাধারানী, নায়িকার শিরোমণি, বৃষভানু নন্দিনী, অষ্টগোপীর শিরোমণি, তুই যদি হঠাৎ করে কৃষ্ণের কাছে চলে যাস, কৃষ্ণ তো তোকে কিছু বলবে না, বলবে আমাদের, বলবে আমাদের যে আটটা সখী থাকতে আর আমার কাছে রাধারানী এসছে পাগলনির মতো। এ রাধে, তোকে একটু সাজিয়ে গুছিয়ে না দিলে হয়? তখন রাধারানী বলছে দেখ ললিতা, সাজানো গোছানোর নাম করে তোরা যদি রাত ভোর করে দিস, আমার বধূ পালিয়ে যাবে, আর বাঁশি শেখা আমার হবে না। সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। ঠিক আছে, অল্পের মধ্যেই ভালো করে সাজাবো। ওগো বংশী রবে পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে। বংশী রবে পশিল কানে, চিতে না ধই রজমানে। ওমনি উঠিলা রসবতী রে। এই তোরা কে যাবি আমার সঙ্গে, ওরে বিপিন বিহার রঙ্গে। কে যাবি আমার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে। ভেটিবারে আমার গোকুলের পতি রে, ওরে ভেটিবারে গোকুলের পতি। ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের পতি। এই তোরা আমার সঙ্গে যাবি নাকি? ও মায়েরা, কৃষ্ণের দর্শনে আপনারা কে কে যাবেন? কে কে যাবেন আপনারা কৃষ্ণ দর্শনে? সবাই যাবেন? সে কি এত বড়, সবাই যাবে যেমন বাস ভাড়া আমি দিতে পারবো না, কিন্তু এত বড় বাস ভাড়া দিতে দেওয়া যাবে না, ট্রেন ভাড়া করে যাবে। ও মায়েরা যাবেন নাকি? যেসব মায়েরা কৃষ্ণ দর্শন করতে যেতে চান রাধারানীর সঙ্গে, একবার উলুধ্বনি দিন দেখি জোরে জোরে। বাহ, তাহলে তোমরা সবাই যাবে? হ্যাঁ, আমরা সবাই যাব। এই রাধে, তুই যখন যাবি আমরা যাব না? ললিতা বলে ও গো রাধে, তোমার সাজাইব মন সাধে। ললিতা বলে ও রাধে, সাজাইব মন সাধে। একলা যাইবা কিবা ধনী রে। রাধে, আমরা তোমার সঙ্গে যাব, আর সখীগণের সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব। ওরে যেতে হবে তাহা মোরা জানি রে, যেতে হবে তাহা মোরা জানি। যেতে হবে তাহা মোরা জানি রে, যেতে হবে তাহা মোরা জানি। তাই রাধারানী তোকে ভালো করে সাজিয়ে দি, বলে সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। ও মায়েরা, অল্পের মধ্যে কি করে ভালো করে সাজাতে হয় সেইটা দেখুন আজকের পদাবলীর মধ্যে। এখানে যারা গান শুনতে এসেছে, যেসব মায়েরা তোমরা সাজতে ভালোবাসো না,
মেয়েরা সাজতে ভালোবাসে না? মেয়েরা সাজতে ভালোবাসে, যে বলবে না সে মিথ্যেবাদী। মেয়েরা সবাই সাজতে ভালোবাসে। আরো যদি বিয়ে বাড়ির নাম শুনেছে, ওরে বাবা, বিয়ে বাড়ির নাম শুনলেই হয়, এত সাজবে, এত সাজবে, এত সাজবে যে বাড়ির আয়না পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে বলল সরে যা। আয়না বলতে সরে যা। ও সাজতে ভালোবাসো, সাজাতেও ভালোবাসো। আরে সাজাতে তো তোমরা ভালোবাসো, কিন্তু সাজতে সাজতে যদি রাত ভোর হয়ে গেল তাহলে কৃষ্ণ থাকবে কি করে? দেখুন, অনেকের ধারণা আছে যে অতিরিক্ত সাজলে বোধহয় খুব সুন্দর দেখতে হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের ভাগ্য যদি উন্নত করতে চান তাহলে জ্যোতিষী উত্তম দেবনাথের কাছে আপনারা যাবেন। এটা আমাকে একটু বলতে বললো, তাই আমি বলে দিলাম। হয়তো কমিটির মধ্যেও তিনি আছেন। তো শ্রী উত্তম দেবনাথ, উনি ভালো জ্যোতিষ, আপনারা যাবেন। জয়নি তাই কি যেন বলছিলাম, একটা গুলিয়ে গেল ব্যাপারটা। সাজানো সাজানো, অতিরিক্ত বেশি সাজলেই যে তোমার সুন্দর দেখতে লাগবে এটা কিন্তু মোটেও ঠিক নয়। অল্পের মধ্যে কি করে ভালো সাজতে হয় দেখুন, পদাবলীর মধ্যে বলে দিচ্ছে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে। মালে মানে মালে মানে মালা। আচ্ছা, আপনাদের আমরা তো এত এত তো মালা দিলেন আমাকে, একেবারে মুখ গলা পর্যন্ত ভর্তি করে দিলেন। আচ্ছা, আপনাদের দেশে মালতী ফুল পাওয়া যায়? মালতী ফুলের মালা দেয়? মালতী ফুলের মালা কিন্তু একটাও আসেনি। আপনাদের মালতী ফুল পাওয়া যায় না? না বাবা, পাওয়া যায় কিন্তু খুব অল্প, সব জায়গায় পাওয়া যায় না এবং খুব বেশি পাওয়া যায় না। কিন্তু বৃন্দাবনে মালতী ফুল প্রচুর, ওই জন্য মালতী ফুলের একটা মালা তৈরি করে রাধারানীর গলায় পরিয়ে দিল। কটা সাজ হচ্ছে দেখে নিন মায়েরা। 1 নম্বর সাজ, গলায় একটা মালতী ফুলের মালা। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে। এবার চন্দনের বিন্দু দিলা ভালে রে, চন্দনের বিন্দু দিলা ভালে। চন্দনের বিন্দু দিলা ভালে রে, চন্দনের বিন্দু দিলা ভালে। আচ্ছা, ভালে মানে কি বাবা? কপাল। তাহলে কপালে কিসের ফোঁটা এলো? চন্দনের ফোঁটা। কৃষ্ণ ভক্ত যে হবে তার কপালে তো চন্দনের ফোঁটা থাকতেই হবে, তাই কপালে রাধারানীর একটা চন্দনের ফোঁটা দিল। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, রাধারানী শুধুমাত্র কৃষ্ণ ভক্ত নয়, সে কৃষ্ণ ভক্তও বটে, আবার একটা কুলের বধূও বটে। তাহলে ঘরের বউ যে হবে, ঘরের বউয়ের কপালে কি থাকবে? কি থাকবে মায়েরা? সিঁদুরের ফোঁটা। তাহলে রাধারানীর কপালে সিঁদুরের ফোঁটাও দেওয়া প্রয়োজন। তাহলে যেখানে চন্দনের ফোঁটা দিল তার উপরে উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু। রবি কোলে যেন ইন্দু, উপরে সিন্দুর বিন্দু, দেখে মনে হয় রবি কোলে যেন ইন্দু। হেরি সবে নিমিখ হতে জিল। তাহলে 2 নম্বর সাজ কি হলো মায়েরা? চন্দনের ফোঁটা। আর 3 নম্বর সাজ হচ্ছে কপালে একটা সিঁদুরের ফোঁটা। কেননা যেহেতু কুলের বউ, কপালে তো সিঁদুর থাকতেই হবে। এইবার মায়েরা তোমরা বলো তো, সিঁদুরের রং কেমন? লাল। আর সকালবেলা যখন সূর্য ওঠে সূর্যের রং কেমন? সেটাও লাল। আর আকাশে চাঁদের রং কেমন? সাদা। আর কপালে চন্দন দিলে চন্দনের ফোঁটা, সেটাও সাদা। তাহলে সিঁদুরটা হচ্ছে সূর্যের মতো, চন্দনটা হচ্ছে চাঁদের মতো। তাই চন্দন আর সিঁদুর দুজনেই আজকে রাধারানীর কপালে বিদ্যমান, বিরাজমান। তাই দেখে সূর্য মনে হচ্ছে এই সিঁদুরটাকে, চন্দনকে দেখে মনে হচ্ছে চাঁদ। যেখানে যেদিনে আকাশে সূর্য আর চাঁদ একসঙ্গে উদয় হয়, সেটা পঞ্জিকা মতে একটা যোগ, সেই যোগটার নাম হচ্ছে পুষ্পবন্ত যোগ।
কি যোগ বললাম বাবা? পুষ্পবন্ত যোগ। রাধারানীর কপালে সিঁদুরটা দেখে মনে হচ্ছে সূর্য, চন্দনটা দেখে মনে হচ্ছে চাঁদ। আর সূর্য চাঁদ একসঙ্গে আছে বলে পদকর তাখর দিচ্ছেন রাধারানীর কপালে যেন যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, ওই রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে, আহা রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, ওই রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারিয়ে যায়, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারিয়ে যায়, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারিয়ে যায়, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারিয়ে যায়, যোগ লেগেছে রে, হেরি সবে নিমিক হতে দিল, হেরি সবে নিমিক হতে দিল রে, হেরি সবে নিমিক হতে দিল। হরি বল। এবার ভালো করে শোনো, 1 নম্বর সাজ কি বলেছি মায়েরা? মন দিয়ে কেউ শুনছে না, সবাই ফুচকার চিন্তা করছে মনে। আমি যা বলবো আজকে সব উত্তর দেবে। 1 নম্বর হচ্ছে মালা, 2 নম্বর কি দিলাম? চন্দন, 3 নম্বর কি দিলাম? সিঁদুর। এই সিঁদুরটা দেওয়ার পর ললিতা বলছে যা, তোকে সাজানো হয়ে গেছে, চলে যা। রাধারানী বলে কম সাজাবি বলে এত কম, এত কম? বলে একটা মালা চন্দন সিঁদুর দিয়ে হয়ে গেল? আমি একটা রাধারানী, নায়িকা শিরোমণি, 2-1টা গায়ে গয়না না থাকলে হয়? ললিতা বলে তা তুই তো এক্ষুনি বললি যে আমি কম সাজবো, আবার সাজাতে বসেছি যখন তো বলছি বেশি সাজবো। তো সব দিকে বাড়াবাড়ি রাধারানী। এই নে তোর গয়নার বাক্স তোর কাছে দিলাম, তোর কি পড়ার দরকার তুই নিজে পড়ে নে, আমরা তোকে পড়াতে পারবো না। গয়নার বাক্সটা রাধারানীর সামনে দিয়ে দিল সখীরা। এবার রাধারানী সেই গয়নার বাক্স খুলেছেন। ও মায়েরা, বাক্স খুলে কোন কোন গয়না পড়ছে রাধারানী? রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে। পদাবলীটা বুঝে নিন বাবা। মনোহরের মনোহরে মানে কোন কোন গয়না পড়ছে? গয়না বাক্স খুলে এমন এমন গয়না পড়ছে যে গয়নাটা পড়লে গোবিন্দের মন সে হরণ করতে পারবে, সেই গয়না রাধারানী পড়ছে। ওই যে বললাম বাবা, বেশি সাজলেই যে আপনার ভালো দেখতে হবে এমন কোনো কথা নয়। কিছু কিছু মেয়ে আছে দেখবে বিয়ে বাড়ির নাম শুনলে পার্লারে গিয়ে এমন সাজ সেজে আসবে রে বাবা, মুখে এই মারো ওই মারো, এইচডি মেকআপ, এই মেকআপ, আলট্রা এইচডি মেকআপ, এমন মেকআপ করেছে পুরো একদম ওখান থেকে বেরিয়ে, পার্লার থেকে বেরিয়ে একেবারে পেতনির মতো দেখতে লাগছে। 1000 টাকা খরচা করিয়ে, 5000 টাকা খরচা করিয়ে একেবারে পেতনির মতো দেখতে লাগছে। ওই যে বললাম যে বেশি সুন্দর সাজলেই যে তোমাকে বেশি দেখতে ভালো লাগবে এমন কোনো কথা নয়। সৌন্দর্য যদি দেখতে হয় যাও গ্রামের প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখে এসো। রবি ঠাকুর কি বলেছিলেন গো? নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোগালে তুমি। হ্যাঁ, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। অতিরিক্ত সাজ নয়, একটা লাল পেড়ে শাড়ি পরেছে আর গলায় একটা সোনার হার আর কপালে একটা চন্দনের বাসি সিঁদুরের একটা ফোঁটা, এতেই যে সৌন্দর্য বৃদ্ধি পাবে তাতে সেই সৌন্দর্য থেকে চোখ ফেরানো যাবে না। তাই রাধারানী এমন এমন গয়না নির্বাচন করলেন যে গয়না পরলে কৃষ্ণের মন তিনি হরণ করতে পারবেন। রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, ধৈর্য হরি বাকি বানে গো, গোবিন্দ দাস সে কায় তুলনা নাহি গো হায়, গোবিন্দ দাস সে কায় তুলনা নাহি তো হয়। আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমে, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, ওগো বিশ্বভানু বালা নয় চাঁদের মালা ও চলেছে, দেখো বিশ্বভানু বালা নয় চাঁদের মালা চলেছে, ওগো বিশ্বভানু বালা নয় চাঁদের মালা চলেছে, বিশ্বভানু
চাঁদে চাঁদের মালা চলেছে। আস্তে। রাধারানীর হাতের যে 10টা নখ, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন 10টা চাঁদ। পায়ের যে 10টা নখ, দূর থেকে দেখে মনে হচ্ছে 10টা চাঁদ। তাহলে পায়ে 10টা, হাতে 10টা, আর কপালে আছে চন্দনের চাঁদ। তাহলে কটা হলো? টোটাল কটা চাঁদ হলো? 21। আকাশে একটা চাঁদ আছে, তাতেই আকাশ এত উজ্জ্বল। আর যদি 21টা চাঁদ আসে বাবা, তাহলে সেই আকাশ কেমন উজ্জ্বল হবে? তখন আর তাকে একটা চাঁদ বলা যাবে না, কি বলা যাবে? চাঁদের মালা। তাই রাধারানীকে দেখে মনে হচ্ছে চাঁদের মালা চলেছে। মালা চলেছে, ও যে বৃষভানুবালা নয়, চাঁদের মালা চলেছে। বিশ্বভানুবালা নয়, চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা ও চলেছে। তার হাতে চাঁদ, পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ, পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ, পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ, পায়ে কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ, পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ। দেখো চাঁদের মালা চলেছে। চাঁদ যেন নামিয়াছে ঘুমে রে, চাঁদ যেন নামিয়াছে ঘুমে। চাঁদ যেন নামিয়াছে ভূমি রে, চাঁদ যেন নামিয়াছে। তাহলে সাজানো হয়ে গেল, কমপ্লিট। এইবার রাধারানী চলেছে। এই সাজানো হয়ে গেল, চলো এবার রাধারানী যাচ্ছে। ও মায়েরা, রাধারানী কৃষ্ণের দেখা করতে যাচ্ছে কৃষ্ণের সঙ্গে। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, উলুধ্বনি। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, 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 বৃন্দাবনে জয় জয় দিয়া বৃন্দাবনে। জয় জয় দিয়া আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে হেলাইয়া। যে ঘরের বউ হবে তার মাথায় কি থাকবে? কি থাকবে? ঘোমটা আছে তোমাদের? তোমাদের আছে? তাহলে ঘোমটা নেই বাবা। হ্যাঁ, তাহলে ঘোমটা নেই। মেয়েদের কপালে ঘোমটা থাকবে, এটা আমাদের হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি। তুমি দিতে পারো না দিতে পারো, এখনকার দিনে তো কেউ বললে আবার সঙ্গে সঙ্গে ফেসবুক। হ্যাঁ, এখন সব ভাইরালের ব্যাপার। ওটা আমাকে বলেছে ঘোমটা দিতে হবে। কেন ঘোমটা দিতে হবে? নে বাবা, তোর ঘোমটা দিতে হবে না। কিন্তু রাধারানী কি করে মানবি? ও মায়েরা, এই যে রাধারানী মাথায় ঘোমটা দিয়ে চলেছে, সেটা তার পরিবারের সংস্কার। যেহেতু সে একটা কুলের বউ, কুলবধূ, তার তো মাথায় কপালে ঘোমটা থাকবে। সেই আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। হ্যাঁ, আর সেই অঙ্গ হেলিয়ে যখন রাধারানী প্রবেশ করছে বৃন্দাবনে, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া। বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় গো। ও মায়েরা, রাধারানী এদিক ওদিক দেখছে। কার জন্য? কার জন্য দেখছে? বলছে নাগর আমার কোথায় আছে, নাগরে আমার কোথায় আছে, নাগর আমার কোথায় আছে, নাগরে আমার কোথায় আছে, ওই অধরে মুরলি ধরে নাগর আমার কোথায় আছে, অধরে মুরলি ধরে নাগরে আমার কোথায় আছে। বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায়। দেখলো কোথায়? কোথায়?
মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় গো, মাধবীলতার আড়ে দেখে শ্যামলা উলুধ্বনির গাই গো। ওই তো নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে, অধরে মুরলি ধরে নাগরে আমার দাঁড়ায়ে আছে, ওই অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায় আছে মাধবীলতার কুঞ্জে। এবার কৃষ্ণ দাঁড়িয়ে আছে শুধু নয়, কৃষ্ণ আমার বাঁশি বাজাচ্ছে। তাহলে নায়ক একটা মন দিয়ে একটা কাজ করছে। এবার রাধারানী পিছন থেকে এসেছে, রাধারানী নায়িকা, তাহলে নায়িকার কর্তব্য হবে নায়ককে বোঝানো যে বধূ আমি এসেছি। তাহলে রাধারানী কি করে বোঝাবেন? ও মায়েরা খুব মন দিয়ে শুনবেন, এসব হচ্ছে মেয়েদের পালা, এসব লীলাগুলো হচ্ছে মেয়েদের জন্য, মন দিয়ে শুনবেন। এখনকার দিনের নায়িকারা নায়ককে জব্দ করার জন্য হাতে বড় বড় নোক রেখেছে, বলে ওইটা দিয়েই নায়ককে জব্দ করব, বেশি কথা শুনবে না, ওইটা খুঁচিয়ে এমন দেব নায়ক বুঝতে পারবে যে নায়িকা আসছে না তারকা এসছে। কিন্তু রাধারানী তো তেমন নয়, রাধারানী উৎকৃষ্ট নায়িকা। এমন একটা তিনি কাজ করবেন যাতে নায়ককে বোঝাতেও পারেন আমি এসেছি, অথচ তার কাজের কোনো অসুবিধা না হয়। তাহলে কৃষ্ণ যে বাঁশিটা বাজাচ্ছেন, তাহলে রাধারানী কি করে বোঝাবেন যে বোধ আমি তোমার কাছে এসেছি? দেখুন বুদ্ধিমতী রাধারানীর বুদ্ধিটা দেখুন। পিছন থেকে রাধারানী কি করলেন জানেন? ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দের বাঁশিটা শুনলেন। এবার বাঁশিতে একটা লয় বাজছে, একটা তালে বাজছে, সেই তালটা সেই লয়টা রাধারানী ভালো করে শুনে নিলেন, কেননা রাধারানী গান বাজনা সবকিছু জানে। শুনে নিয়ে পিছন থেকে ওই সুরের লয়ের তালে নিজের নুপুরের ছম 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 নুপুরের ধ্বনি করছে। কেমন করছে? কি তালে করছে? কেমন ভাবে করছে? ওমাইরে দেখাবো নাকি একটুখানি? হ্যাঁ, কি বাবা দেখাবো একটু? কেমন করে রাধারানী কৃষ্ণের ছন্দে নিজের ছমছম নুপুর বাজাচ্ছে, দেখো তালটা কেমন। বলে ধিটি ধা ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি 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 ধা ধিটি 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 ধা। এইটাই কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, আর সেইটা রাধারানীর নুপুরের ছন্দ করছে। কেমন করে? উলুধ্বনি দেবেন মায়েরা। রুনো ঝুনো রুনো ঝুনো পড়ে গেল সারান দাই গৌর হরি। পড়ে গেল সারা, পড়ে গেল সারা। নাগর আমার চমকে বলে রাই এলো পারা, নাগর আমার চমকে বলে রাই এলো পারা। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো বিনোদিনী রাধা। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো বিনোদিনী রাধা। দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসির বাধা। তুমি আমার মন্ত্রতন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো। তুমি
রাধারানীর চরণে কৃষ্ণ নানান রকম কথা বলে রাধারানীকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। কিন্তু রাধারানী আসার থেকে ওই যে মুখটা ফিরিয়ে ঘুরিয়ে নিয়ে মাটির দিকে মুখটা করে গম্ভীর করে যে তাকিয়ে আছে, এইটার কিছুতেই কাটছে না। এখন নায়িকার মুখ যদি গম্ভীর হয়ে যায়, নায়কের মনটাও ব্যাস সর্বনাশ হয়ে গেল। বুকের ভেতরটা ঢিপ 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 করছে, কি ঠিক কিনা? হ্যাঁ, ওই জন্যই বলছি তো, বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। এখন কি হয় না কি হয়, রাধারানী কেন রেগে আছে সেটা তো বুঝতে পারছে না কৃষ্ণ। হ্যাঁ, বুঝতে তো পারছে না। ধরছি ললিতা বিশাখা, ও ললিতা বিশাখা, ও ললিতা বিশাখা, তোমাদের রাধারানীর হয়েছেটা কি? হ্যাঁ, আমার দিকে তাকাচ্ছে না, কথা বলছে না, কিচ্ছু করছে না। রাধারানীকে সন্তুষ্ট করো। সন্তুষ্ট করার জন্য কি করব? এই দেখুন কৃষ্ণ কি করছে দেখুন। ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল। হরিবল। প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল। নিজ পিতবাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস দিয়া রাধার চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুঞ্জলতার আড়ে। আপনারা যারা গান শুনতে এসেছেন, বাবারা হোক মায়েরা হোক যাই হোক, আপনারা চান আপনাদের সংসারে কল্যাণ হোক? অবশ্যই। কি চান কি চান না? চান। তাহলে আপনাদের আজকে 4টে মন্ত্র বলে দিয়ে যাব। ওই মন্ত্রগুলো যদি জীবন দিয়ে পালন করতে পারেন, আপনাদের সংসারে উন্নতি হবেই হবে। কি মন্ত্র বলবো নাকি? কোনো টোটকা বিদ্যে নয়, একেবারে ভালো বিদ্যে, শাস্ত্রবিদ্যে বলবো নাকি মায়েরা? তাহলে শুনে রাখো, 4টে মন্ত্র জীবন দিয়ে পালন করবে। 4টে মন্ত্র কি বলে? মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব, আর অতিথি দেবো ভব। মানব জীবনে 4জনকে সঠিকভাবে সেবা করতে হয়। আমরা সেবাটা করি না, তাই আমাদের সংসারে কল্যাণ নেই। প্রথম 2জন, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, মানে বাবা মা। বাবা মাকে যদি কেউ সঠিকভাবে সেবা না করে এবং বাবা মার সঠিক পরিচর্যা যদি কেউ না করে, শ্রদ্ধা না করে, তার সংসারে কোনোদিন উন্নতি হতেই পারে না, কোনোদিন হবে না। 2জন। 3 নম্বর হচ্ছে আচার্য দেবো ভব, মানে যার কাছে তুমি শিক্ষা করেছ, যার কাছে গান বাজনা শিখছো, যার কাছে ক্যারাটে শিখছো, পড়াশোনা শিখছো, স্কুলের গুরু, আঁকার গুরু, গানের গুরু, নাচের গুরু, যেই গুরু তোমার জীবনে যে গুরু হিসেবে আসবে, সেই গুরু হিসেবে যিনি আসবেন তিনি তোমার পূজনীয়, তাকে তোমার সেবা করতে হবে। এটা 3 নম্বর। আর 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে অতিথি দেবো ভব, যিনি তোমার বাড়িতে অতিথি হয়ে আসবেন। তুমি একজনকে বাড়িতে ডেকে নিয়ে এলে, ডেকে নিয়ে এসে তার সঙ্গে এমন একটা ব্যবহার শুরু করলে, সেই ব্যবহারে সে অসন্তুষ্ট হয়ে গেল, তাহলে তার ওই অসন্তুষ্ট হওয়ার জন্য তোমার সংসারে কোনোদিন কল্যাণ হবে? জীবনে কল্যাণ হবে? জীবনে হবে না। তোমার যদি তাকে ভালো না লাগে, তুমি তাকে আনলে কেন? প্রথম কথা। আর যদিও বা তুমি আনলে, তুমি তাকে থাকা পর্যন্ত অপমানটা করলে কেন? তাহলে অতিথির যেন কোনো রকম অসম্মান না হয়, সেইটা খেয়াল রাখতে হবে। অতিথি রূপে নারায়ণ এসেছিলেন একদিন ধরার বাড়িতে। কে বলতে পারে ভগবান হয়তো কোনো অতিথি রূপে তোমার বাড়িতে চলে এলো? আর সেই দিন যদি তুমি তাকে অপমান করো, তাহলে সেই অপমানের ভারটা তোমাকে সহ্য করতেই হবে। তাহলে অতিথির অসম্মান যেন না হয়। এই মানব জীবনে 4জনকে সম্মান করে চলবেন, বাবা, মা, গুরু আর বাড়িতে আসা অতিথি। এই সঠিক সেবা যে করবে, তার সংসারে উন্নতি হবেই হবে। আচ্ছা, আমি এই সব তত্ত্ব কথা আমি এখন এখানে বলছি কেন? কারণ আছে।
রাধারানী কৃষ্ণের কাছে এসেছেন, মানে রাধারানী কৃষ্ণের অতিথি। এবার অতিথিকে কি করে সৎকার করতে হয় গোবিন্দ নিজে করে দেখিয়ে দিচ্ছেন, দেখে নিন। নিজের মাথার সব থেকে চূড়ার মধ্যে ভালো ফুলটা ছিঁড়ে দিলেন, জয় রাধে বলে রাধারানীর চরণে সমর্পণ করলেন। তাহলে অতিথি সেবা কত সুন্দর দেখুন। আবার নিজের যে সোনার যে বস্ত্র উড়নি, সেই উড়নি দিয়ে রাধারানীর পায়ের ধুলো ছেড়ে দিচ্ছে। রাধে, বৃন্দাবনের কঠিন মাটি হেঁটে হেঁটে এসেছো, তোমার কষ্ট হয়নি তো? নিজ পিত বাসে দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, ললিতা মুচকি হাসে কুঞ্জলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুঞ্জলতার আড়ে। বলে এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেমে দেখি নাই, এমন প্রেমে দেখি নাই রে, এমন প্রেমে দেখি নাই এ তো জগতে তুলনা হয় না, এমন প্রেমে দেখি নাই রে, জগতে তুলনা হয় না, এমন প্রেমে দেখি নাই রে। এসব গান মেয়েদের সামনে করা একদম উচিত নয়। ও মায়েরা, এসব গান তোমরা শুনো না বেশি। বাবারা, বেশি এসব গান শুনতে দেবেন না, কারণ আজকের গানে শুনে নিয়ে যাচ্ছে যে কৃষ্ণ রাধারানীর চরণ ধুলো ঝেড়ে দিচ্ছে, কালকের থেকে বাড়িতে অ্যাপ্লাই করবে গিয়ে। এসব মায়েরা, কি গো মায়েরা, অ্যাপ্লাই করবে নাকি? সকালবেলা গিয়ে অমনি বরের সামনে, স্বামীর সামনে, এই না ধরো, বলে ওটা কি? বলে কেন? কৃষ্ণ যদি চরণ ধুলে ঝেড়ে দিতে পারে তোমার কি হয়েছে? সারা রাত কীর্তন শুনেছে, যাও চরণ ধরে ধরো। কিছু মনে করবেন না বাবা, এটা আবার এখন হয়েও গেছে। আর যদি এমন পরিস্থিতি হয় যে বউয়ের পায়ে না ধরলে বউ কথা শুনছে না, তখন একটা উপায় আছে, আমার কাছে সে উপায়টা আছে। যদি আপনারা বলেন তাহলে বলে দিই। কি বাবা, বলবো নাকি? বলো। শুনে ভালো করে শুনে নাও, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের হব হব করছে, আমার কাছ থেকে গুরু মন্ত্রটা জেনে নিয়ে যাও। যদি এমন পরিস্থিতি আসে যে বউয়ের পায়ে না ধরলে বউ কথা শুনবে না, তখন এইটা করবেন। আমি যা বলছি তাই করবেন। কি করবেন? বেশি কথা বলবেন না, পায়েটা ধরেই নেবেন। বেশি কথা বলবেন না, পাটা ধরেই নেবেন। যত পায়ে ধরতে পারবেন তত সংসারে শান্তি থাকবে, নইলে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, রাধারানীর চরণ ধরেছে। এবার নায়িকা যদি প্রেমময়ী হয়, তাহলে নায়ককে চরণ ধরতে দেবে না। আর যদি নায়িকা প্রেমহীনা হয়, তাহলে তো বাহাই করে ছুটতে হবে। হ্যাঁ, কিন্তু রাধারানীর এই যে চরণ ধরে কৃষ্ণ রাধারানীর চরণ ধুলো ছেড়ে দিচ্ছে, এইটা দেখে ললিতা কুঞ্জের আড়াল থেকে মুচকি মুচকি হাসছে। আর বিশাখাকে দেখ, ওই দেখ কি অবস্থা, দেখ 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 দেখ, কি লজ্জা রাখো। হ্যাঁ, বলে এমন প্রেম দেখি নাই রে, এমন এ তো জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই রে, জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই রে। এ তো জগতে তুলনা হয় না, তুলনা রহিত প্রেম 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 জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেম। এত সেবা করছে, চরণ ধুলো ঝেড়ে দিচ্ছে, চরণে ফুল দিচ্ছে, রাধে রাধে বলছে, কিন্তু রাধা রানীর কোনো সারা শব্দ নেই। তখন কৃষ্ণ চিন্তায় পড়ে গেল। কৃষ্ণ গিয়ে সখীদের কাছে বলছে, ও সখীরা বলো না, কি হয়েছে? কি হয়েছে? রাধারানী রাগ করে আছে কেন? আমি কি চন্দ্রাবলীর কুঞ্জে গেছি নাকি? আমি তো আজকে যাইনি, তাহলে রাগ করার কি আছে? আমি তো চন্দ্রাবলীর কুঞ্জে যাইনি। চন্দ্রাবলীর কুঞ্জে গেলে তখন নয় রাধারানী খুব রাগ করেন, মানভঞ্জন করতে হয়, সেটা আবার রাত্রে আপনারা পালা শুনবেন। তা আমি কি করেছি আজকে? তখন ললিতা একটু কষিয়ে বলল, একটু খুঁচিয়ে দিয়ে বলল, না গোর আমার, পীড়িত জানে, পীড়িতের রীতিনীতি বোঝে না। বলে তার মানে? বলে রাধারানীর মুখ দেখে বুঝতে পারছো না? রাধারানীর আজকের মান হয়নি, হয়েছে অভিমান। ওমাইরা, মান আর অভিমানে পার্থক্য আছে। মান হলে ক্রোধ হবে বেশি, আর অভিমান হলে বিরহ হবে বেশি। আজকে রাধারানী বিরহযুক্ত রাগ, ওই জন্য অভিমান। যেই বলেছে অভিমান, তখন কৃষ্ণ রাধারানীর চরণ ধরেছে। বলো রাধে, কি উপায় করলে তুমি অভিমান দূর করবে? তখন রাধারানী
পাশের দিকে মানে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে নয়, পাশে তাকিয়ে আস্তে আস্তে করে এবার কথা বলছে। বধূ হে, ওহে বধূ হে, এই মধুর বৃন্দাবনে তুমি বৃন্দাবন নাথ অনেক কিছু শিখেছ বটে। মন চুরি করা শিখেছ, প্রাণ চুরি করা শিখেছ, বসন চুরি করা শিখেছ, কিন্তু একটা জিনিস তোমার ভালো করে শেখা হয় নাই বধূ আমার। কি শিখুনি? আমি কি শিখিনি? কি ভালো করে আমি শিখিনি? তখন রাধারানী বলছেন, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি 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 জানো না, জানো না, তুমি জানো না। বধূ অসময়ে বাজাও বাঁশি, পরাণ মানে না। অসময় বাজাও বাঁশি, পরাণ মানে না। শোনো, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে গো, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, কালার বাঁশি বাজে তখন আমি মরি লাজে। কালার বাঁশি বাজে তখন আমি মরি লাগে। ওগো কালার বাঁশি বাজে তখন আমি মরি লাজে। কালার বাঁশি বাজে তখন আমি মরি লাগে। তুমি ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে সুরি, ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি। অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি। অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি। ওই যে মান্নাদের একটা গান আছে না, যে এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আর গান শোনেননি? মানে এই কুলে আমি ওই কুলে তুমি, মানে রাধারানী বলতে চাইছেন যে এই কুলে আমি মানে কৃষ্ণ বাদিনীর কুলে, শ্বশুর কুলে আমি, আর ওই কুলে তুমি, প্রেমের কুলে তুমি। তোমার আর আমার মাঝখানে যে বিরহ নদী বয়ে চলেছে ব্যবধান হয়ে, সেই নদীতে সাঁতার দিতে সব সময় আমার দ্বারা সম্ভব নয় বধূ। তুমি কেন বোঝো না? ওইবার থেকে তুমি হট করে বাঁশি বাজিয়ে দিয়েই খালাস, এইবার থেকে আমি বাঁশি শুনে কি কষ্ট পাই তুমি কি জানো? মনে করো আমি রান্না করতে বসেছি, আমি রান্না করছি, তুমি ওইবার থেকে বাঁশি বাজিয়ে দিলে, এবার আমি কি করব? না রান্নাটা বন্ধ করতে পারছি, না তোমার কাছে যেতে পারছি, না এই কুল না ওই কুল, মাঝখানে আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি। বাঁশি বাজানোর তো একটা সময় থাকবে। আমি তাহলে প্রস্তুত হয়ে বসে থাকি, এইখানে আমার বধূ বাঁশি বাজাবে, তাহলে শুনবো। যখন তখন কোন বাঁশঝাড় থেকে তুমি এই বাঁশি তৈরি করেছো আমাকে বলো আগে, বলো। ও ভাইরা, তোমাদের এদিকে বাঁশঝাড় আছে? আছে বংশবাতানে? বলে বাবা বাঁশঝাড় থাকবে না? ও মায়েরা, এই যে বাঁশ, কোন বাঁশ থেকে গোবিন্দের বাঁশি তৈরি হয়েছে? তোমাদের মহিষবাতানের বাঁশ থেকে নাকি? না, গোবিন্দের কোন বাঁশঝাড় থেকে তৈরি হয়েছে এটার একটা তত্ত্ব আছে। ব্রহ্মা আর বৃহস্পতি মিলে স্বর্গে নিষ্কাম যজ্ঞ একটা করেছিল। সেই যজ্ঞে 25 পর্বের একটা বাঁশ জন্ম নিয়েছে। সেই 25 পর্বের প্রথম 9 পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রীবিষ্ণুর ধনুক, তার নাম হচ্ছে সারং। কি বললাম আমি? সারং। তারপরে 7 পর্ব থেকে তৈরি হলো ভগবান শিবের ধনুক, যার নাম কামুক। 5 পর্ব থেকে তৈরি হলো ভগবান শ্রীরামের ধনুক, যার নাম কোদণ্ড।
আর অর্জুনের ধনুক তৈরি হলো 3 পর্ব দিয়ে, যার নাম গান্ডীব। তাহলে 9, 7, 5, 3 যোগ করলে কত হবে? 9, 7, 5, 3 যোগ করলে কত হয়? 24। তাহলে 25 থেকে 24 চলে গেল, বাকি থাকলো কত? 1। ওই অগ্রভাগের যে 1 পর্ব বাকি রইল, ওই বাকি পর্ব দিয়ে গোবিন্দের সেবায় 3টে টুকরো করে গোবিন্দের চরণে 3টি বাঁশি জন্ম হয়ে গেল। তোমরা বলো গোবিন্দের বাঁশি, গোবিন্দের কিন্তু 3খানা বাঁশি, 3টে বাঁশি বাবা। একটা বেনু, একটা বংশী, একটা মুরলী। বেনু কখন বাজে? গোষ্ঠে বাজে, সকালবেলার গোষ্ঠে আর ফেরার গোষ্ঠে। আমি আগামীকাল 4টে থেকে উত্তর গোষ্ঠ গাইব, তখন পদ গাইতে হবে চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। তাহলে বেনু বাজবে সকাল সন্ধে। আর বংশী বাজবে কখন? সারাক্ষণ প্রেম লীলায় বংশী বাজে। আর মুরলী বাজবে কখন? একমাত্র রাস লীলার মধ্যে মুরলী বাজবে। তাহলে গোবিন্দের 3খানা বাঁশি। মায়েরা খাতাপত্র নিয়ে বসে যাও, তোমাদের মাধ্যমিক পরীক্ষা আমি আজকে নেব, ভালো করে শুনে নাও। গোবিন্দের 3খানা বাঁশি, কি কি নাম বললাম? বেনু, বংশী আর মুরলী। তাহলে বেনু কাকে বলে? যে বাঁশিটা 12 আঙুল লম্বা, 6টি ছিদ্র যুক্ত, তাকে বলে বেনু। যে বাঁশিটা 17 আঙুল লম্বা, 8টি ছিদ্র যুক্ত, তাকে বলে বংশী। যে বাঁশিটা 2 হাত লম্বা, মাত্র 4টি ছিদ্র যুক্ত, তাকে বলা হয় মুরলী। মনে থাকবে? মনে থাকবে কি? হ্যাঁ, থাকবে থাকবে। কারণ মনে থাকবে না, সব এইখান থেকে শুনেছে, বাইর করে ওই প্রান্তে বার করে দিয়েছে। ও মায়েরা বলতে পারবে? কই বলো দেখি বংশীর কটা ছিদ্র? তাই দেখ, চুপ করে বসে আছে, মানে কেউ শোনেনি। কটা ছিদ্র? 8টা। কত আঙুল লম্বা? 17। হ্যাঁ, এই কয়েকটা জন ঠিক শুনেছে, এদের পরীক্ষাতে অভ্যেস আছে। ও মায়েরা, মুরলী কত হাত লম্বা? 2 হাত। ছিদ্র কটা? 4টে। আর বেনু ছিদ্র কটা? 6টা। আর কত আঙুল লম্বা? 12 আঙুল লম্বা। সব থেকে ছোটটা হচ্ছে 12 আঙুল লম্বা বেনু। এবার রাধারানী বলছে, ওই 3খানা বাঁশি তুমি কোন বাঁশঝাড় থেকে তৈরি করছো তুমি বলো। ওই বাঁশঝাড়ের সন্ধান যদি আমি পাই, একবার টালমূল সত্য উপড়ে নিয়ে সাগরের জলে ভাসিয়ে দেবো আমি। বলো, ও গো কোন বাঁশঝাড়ের বাজাও বাঁশি, তাহার যদি পাই। কোন বাজারের বাজাও বাঁশি, তার যদি পাই। তার ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাই। ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাই। এত সুন্দর গান, এত সুন্দর একটা পদ যিনি লিখেছেন, তিনি কিন্তু একজন মুসলমান। নবদ্বীপে তার বাড়ি। সচিমাকে দিদি দিদি বলতো, তাই সেই সম্পর্কে নিমাই তার ভাগ্নে। কিন্তু কীর্তন বন্ধ করে দেবে বলে খোল ভেঙে দিয়েছিল। আর তার বাড়ি ঘেরাও করে মহাপ্রভু কীর্তনের মহিমা বুঝিয়েছিলেন। সমাধি ক্ষেত্রের উপর একটা চাঁপা ফুলের গাছ পুঁতে দিলেন। এখনো পর্যন্ত সেই চাঁপা ফুল একটি করে পড়ে মহাপ্রভুর কৃপা রূপে চাঁদ কাজীর সমাধিতে পড়ছে। সেই চাঁদ কাজীর লেখা এত সুন্দর পদ, তাই না? ওগো চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি। 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 জীবনা জীবনা আমি নাদি ঠিলে হরি। জীবনা জীবনায় আমি নাদে ঠিলে হরি। ও জীবনা জীবনা আমি নাদি ঠিলে হরি। জীবনা জীবনায় আমি নাদে ঠিলে হরি। বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি বাজানো জানো জানো না তুমি, বাঁশি বাজানো জানো, বাজানো জানো, বাজানো জানো না। তখন গোবিন্দ বলতে, ঠিক আছে আমি বাঁশি বাজাতে জানি না, ভালো কথা,
আমি এতদিন ধরে বাঁশি বাজাচ্ছি, আজ পর্যন্ত বৃন্দাবনে কেউ বলেনি আমি বাঁশি বাজাতে জানি কি জানি না। তুমি বলছো আমি জানি না, তাহলে আমি যখন জানি না তাহলে বলো রাধে কি করব? বাঁশি বাজানো বন্ধ করে দিই? যেই বলেছে বাঁশি বাজানো বন্ধ করে দিই, এবার রাধা রানী এসে গোবিন্দের পায়ে পড়েছে যে বধূ আর কিছু করো বা করো, বাঁশি বাজানোটা বন্ধ করো না। কেননা যতই আমি শ্বশুর কুলে থাকি না কেন, ওই বাঁশির শব্দ শুনে এই রাধারানী পরাণে বেঁচে থাকে। যদি তুমি একবার বাঁশি বাজানো বন্ধ করে দাও, যেই ক্ষণে বন্ধ করবে আমার প্রাণ সেই দিন চলে যাবে বধূ। ওহো, তা আমি কি করব? বাজালে বলছো থাকতে পারছো না, না বাজালে বলছো বাঁচবে না, আমি কি করব? তুমি একটাই জিনিস করো বধূ, কি? আমাকে বাঁশিটা শিখিয়ে দাও। কেমন করে তুমি বাঁশি বাজাচ্ছ আমাকে শিখিয়ে দাও। তুমি বাঁশি বাজাবে? তুমি বাঁশি শিখে কি করবে? বলে কি আর করব, আমার নাম নিয়ে যখন তখন তুমি বাঁশি বাজাও, তোমার নাম নিয়ে আমিও বাড়িতে গিয়ে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো। তখন ঠেলাটা বুঝবে যে আমার নাম নিয়ে আমার যখন তখন জ্বালা দেওয়ার যন্ত্রণাটা কেমন, সেটা তুমি বুঝবে। ও, আমাকে জব্দ করার জন্য তুমি বাঁশি শিখবে? ঠিক আছে, প্রেমের কাছে যদি জব্দ হতেই হয় তাতে আনন্দের আর দুঃখের কি? আনন্দই আনন্দ। ঠিক আছে, আমি তোমায় বাঁশি শেখাবো। বলো রাধে, আমার তিনখানা বাঁশি কোনটা তুমি শিখবে? বেনু শিখবে, বংশী শিখবে, না মুরলী শিখবে? রাধারানী মনে মনে ভাবছে কোন বাঁশিটা শেখা যায়। ও মায়েরা, যদি মুরলী শিখি তাহলে মুরলীর 4টে ছিদ্রে, 4টে ছিদ্র শিখলে আমি 6টাও বাজাতে পারবো না, 8টাও বাজাতে পারবো না। আর যদি 6টা শিখি হয়তো 4টে বাজাতে পারবো, কিন্তু 8টা তো বাজাতে পারবো না। তাহলে 8খানা যদি বাঁশির ছিদ্রযুক্ত বাঁশিটা শিখে নি, তাহলে 4টেও বাজাতে পারবো আর 6টাও বাজাতে পারবো। তাহলে বধূ, 3খানা বাঁশির মধ্যে ওই বংশীটা তুমি আমায় শিখিয়ে দাও। ওই বংশীটা আমি শিখবো। তাই ঠিক আছে, আমি তোমায় বংশী শেখাবো। এবার এই বংশীর 8খানি ছিদ্র। এই কি সুন্দর একটা ফুলের বংশী করে দিয়ে গেছে আমার এক মা। এই আজ বংশীটা কাজে লেগে গেল, কাজে লেগে যাবে। এই বংশীর 8খানি ছিদ্র। এই 8খানি ছিদ্রের প্রত্যেকটি ছিদ্রের আলাদা আলাদা গুণ আছে। সেই আলাদা আলাদা গুণগুলো এইবার আমি গানের মধ্যে বলবো। তোমরা দরকার হলে মুখস্থ করে নাও, দরকার হলে লিখে নাও। গানটা শেষে কিন্তু আমি ধরবো কোন ছিদ্রের কোন গুণ। হ্যাঁ, পাস যে করতে পারবে তার জন্য গিফট আছে, আর যদি পাস না করতে পারবো তাহলে কি হবে সে বুঝে নাও। হ্যাঁ হ্যাঁ, বলো মায়েরা, মুখস্থ করে নেবে তো? ভালো করে শুনবে। চলো গাওয়া যাক গানটা। রাধারে লইয়া রাধারে লইয়া মুরলি শিখায় নানা রঙে। রাধারে লইয়া মুরলি উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। রাধারে লইয়া মুরলি শিখায় নানা রঙে। রাধারে লইয়া মুরলি শিখায় নানা। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্র যেই বাজানো হলো, ব্রহ্মলোকে বসে বসে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কে 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 বাঁশি বাজালো? এমন এক বাঁশি বাজালো আমার ধ্যান ভঙ্গ করে দিল। তাহলে প্রথম ছিদ্রে ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে গেল। আর দ্বিতীয়তে যমুনা উজায়। রাধে দ্বিতীয়তে যমুনা উজায়। রাধে দ্বিতীয়তে যমুনা উজায়। রাধে দ্বিতীয়তে যমুনা উজায়। তোমাদের কাছাকাছি নিশ্চয়ই নদী আছে, তাহলে তোমাদের জানা উচিত। বলো, উজানে বওয়া মানে কাকে বলে? উজানে বয়ে যাওয়া মানে কাকে বলে? হ্যাঁ বাবা,
হ্যাঁ, গতির উল্টো পথে যাওয়া। মনে করো এই যে এখন তো দক্ষিণে হাওয়া হয়, এখন দক্ষিণে হাওয়া হচ্ছে, তাহলে দক্ষিণে যখন হাওয়া হবে তাহলে নদীর ঢেউ কোন দিকে যাবে? উত্তরের দিকে যাবে। কিন্তু হাওয়া হচ্ছে দক্ষিণে আর ঢেউটাও আসছে দক্ষিণে, এই ব্যাপারটা যখন ঘটবে তখন বলা হবে উজানে বওয়া। স্রোতের বিপরীতে বা হাওয়ার বিপরীতে যে গতিপথটা চলে তাকে বলে উজান গতিপথ, উজানে বয়ে যায়। হ্যাঁ, স্রোতের উল্টো দিকে। এবার কৃষ্ণের দ্বিতীয় ছিদ্র যখন বাজে বাঁশিতে, তখন এই বাঁশির দ্বিতীয় ছিদ্র যখনই বাজবে তখন যমুনার গতিপথ সঙ্গে সঙ্গে ঘুরে পরিবর্তন হয়ে যায়। এটা দ্বিতীয় ছিদ্রের গুণ। আর তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। 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 পবনের হতগতি হয় রাধে, পবনের হতগতি হয় রাধে, পবনের হতগতি হয়, পবনের হতগতি হয় মুরলি শিখায় নানা রঙে। রাধারে লইয়া সে মুরলি শিখায় নানা রঙে। রাধারে লইয়া সে মুরলি শিখায় নানা রঙে। রাধারে লইয়া সে মুরলি শিখায় নানা রঙে। পবন মানে কি? বাতাস। বাতাসের কাজ কি? বাতাসের কাজ হচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণ করা। আপনারা যারা ভূগোল পড়েছেন তারা তো জানবেন যে পৃথিবীর চারিদিকে 8খানা বায়ুর স্তর থাকে। হ্যাঁ, ওজোনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার পড়েছেন না? এইগুলো হচ্ছে বায়ুর স্তর। এরা পৃথিবীর চারিদিকে ঘোরে। এবার ঘুরতে ঘুরতে পবন দেবতা মনে মনে ভাবলো, বৃন্দাবনে যখন এসেছি তখন তৃতীয় ছিদ্র বাজছে। এবার পবন দেবতা মনে মনে ভাবলো যে আমি যদি ঘুরে চলে যাই, আবার যখন ফিরে বৃন্দাবনে আসবো তখন যদি গোবিন্দের বাঁশি না বাজে, তখন যদি না বাজে, তাই তৃতীয় ছিদ্র যখন বাজছে আমি বৃন্দাবনেই থেমে যাব। কেন না, একবার শুনে তো যাই, আর ভাগ্যে হয় কি না হয়, আমি আর একবার শুনিব, আর একবার শুনব, আর ভাগ্যে হয় কি না হয়, আর একবার শুনিব, আর ভাগ্যে হয় কি না হয়, আর একবার শুনব, আর ভাগ্যে হয় কি না হয় গোবিন্দের ওই মধুর বাঁশি, আর ভাগ্যে হয় কি না হয় গোবিন্দের ওই মধুর বাঁশি, আর ভাগ্যে হয় কি না হয় গোবিন্দের মধুর বাঁশি, আর ভাগ্যে হয় কি না হয় গোবিন্দের মধুর, আর ভাগ্যে হয় কি না হয়, আর একবার শুনিব, আর একবার শুনিব। আর একবার শুনব। তাই পবনেরও হতগতি হয়। তাহলে তৃতীয় ছিদ্র হয়ে গেল। এবার চতুর্থ ছিদ্র। চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে। 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 তারা কি করে? তারা তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় হে রাধে। পুচ্ছে ভাই রে তারা, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ভাই রে তারা, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ভাই রে। তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে তারা ধায়, মানে গরুগুলো এমনি এমনি চড়ে চড়ে বেড়ায়। চালাতে হবে না, বাজাতেও হবে না। ও মায়েরা, সাধারণ রাখালরা যখন গরু চড়ায় তখন মুখ থেকে আওয়াজ দেয়, আবা ধ্বনি, আবরি আবার এটা আওয়াজ দেয়। কিন্তু কৃষ্ণ রাখাল, কৃষ্ণের কিন্তু আওয়াজ দিতে হয় না। কেন না, কৃষ্ণ ওই বাঁশিতে চতুর্থ ছিদ্র যেটা আছে ওটা যেই বাজাবে গরুগুলোকে বলতে হবে না, আপনা আপনি ছুটে ছুটে চলে আসবে। তাহলে চতুর্থ ছিদ্র হয়ে গেল। এবার পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে। পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে। পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে। পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে। তারা আলু থালু পাগলিনী ধায়। আলু থালু পাগলিনী ধায়। তবে আলু থালু পাগলিনী ধায় হে। আলু থালু পাগলিনী ধায় রে। এই যে রাধে তুমি বলছো থাকতে পারছো না, ঘুমোতে পারছো না, খেতে পারছো না বাঁশি শুনে, এইটা কিন্তু পঞ্চম ছিদ্রের গুণ সারা বৃন্দাবনে মজে যায়। এই পঞ্চম সুরে সারা বৃন্দাবন মজে যায়। একটাও কিন্তু গোপী ঘরে থাকবে না, সব চলে আসবে।
এইবার ষষ্ঠ সুর। ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, রীতি কদম্ব হয় বিকশিত, ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি, রীতি কদম্ব হয় বিকশিত, ষড় ঋতু একত্রে सुखद बसंत चलाता है। सनि धनि धनि ध धनि रे धनि नि ध नि नि ध नि नि धनि धनि ध धनि रे धनि नि धनि नि धनि नि ध धनि ध धनि धनि मद गम ग धनि ध धनि ध मद म गम ध नि ध गम ध नि ध गम गम ध नि ध षड ঋতু একত্রে। ও মাইরা, এখন তো শ্রাবণ মাস, চারিদিকে চারিদিকে কদম ফুল ফুটছে না? এবার তো ফুটতে শুরু করবে, কেননা বর্ষাকালে কদম ফুল ফোটে। কিন্তু গোবিন্দের যখন ষষ্ঠ ছিদ্র যেই বাজবে, ও বলতে হবে না, ও আপনা আপনি কদম ফুল ফুটবে, সে বর্ষাকাল হোক, গ্রীষ্মকাল হোক, আর শরৎকাল শীতকাল হোক। কেননা গোবিন্দের বাঁশির জন্য বৃন্দাবনে ষড় ঋতু একসঙ্গে একত্রিত বাস করে বৃন্দাবনের কুঞ্জে। হ্যাঁ, এবার সপ্তম। সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, পাষাণ সে আপনি জলময় হে রাধে, পাষাণ সে আপনি জলময় রে রাধে। পাষাণ মানে কি? পাষাণ মানে কি? পাথর। পাথর গলে জল হয়ে যায় গোবিন্দের এই সপ্তম ছিদ্রে। এবার খাতা পেন নিয়ে বসো, তোমাদের পরীক্ষা হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএমএ সব হবে আজকে। ভালো করে খাতা নিয়ে বসো, আমি এবার একবার একটা একটা করে ধরবো তোমাদের। বলো, প্রথম ছিদ্রে কি হয়? ব্রহ্মার। বাহ, বেশ মন দিয়ে শুনেছে, পরীক্ষার ভয়ে শুনেছে ভালো করে। আচ্ছা, দ্বিতীয় ছিদ্রে কি হয়? হ্যাঁ, যমুনা উজানে বয়ে যায়। শুধু সামনেগুলো বলছে, তোমাদের কি হয়েছে বলো, জোরে জোরে বলতে হবে। বলো, তৃতীয় ছিদ্রে কি হবে? তৃতীয় ছিদ্রে পবন দেবতা থেমে যায়। চতুর্থ ছিদ্রে, হ্যাঁ, নাম্বার কেটে নেবো কম বলতে থাকলে, গরুগুলো। আচ্ছা, পঞ্চম ছিদ্রে গোপীরা ছুটে ছুটে আসে। ষষ্ঠ ছিদ্রে কি হয়? হ্যাঁ, ষষ্ঠ ছিদ্রে কি হয়? ষড় ঋতু। হ্যাঁ, এই যে ঠিক বলেছে, ষড় ঋতু একসঙ্গে বয়ে যায়, তাই তো? এবার সপ্তম ছিদ্রে কি হয়? 7 নম্বর কি হয়? পাথর গলে জল হয়ে যায়। ব্যাস, তাহলে হয়ে গেল তো সবগুলো। হ্যাঁ, কি আবার বাকি? হয়ে গেছে, হয়ে গেছে। বাকি আছে কোনটা? ও এই রে, 8 নম্বরটা বাকি আছে না? এই রে, মাস্টারের ভুল হয়ে গেছে। ও মায়ের 8 নম্বরটা বাকি আছে। আমি কি বলেছি তোমাদের জানাই নিচ্ছে করে, এমনি এমনি তোমাদের বললাম না প্রথমেই, পেটে কথা থাকে না, তোমাদের পেটে কথা থাকে না। তোমরা যদি বলো তবেই বলবো, নইলে বলবো না। 8 নম্বর ছিদ্রটা বাকি থাকবে। বাকি থাক, জেনে নেবে। হ্যাঁ, বলতে হবে, বলতে হবে। মহা মুশকিল করে। তোমরা যদি এটা জেনে নাও, আর জেনে নিয়ে তোমরা যদি গুরুমারা বিদ্যে ধরো। গুরুমারা বিদ্যে জানো না? গুরুমারা বিদ্যে কাকে বলে? শোনো, শিষ্যকে কোনোদিন সব শেখাতে নেই। শিষ্যকে যদি সবকিছু শিখিয়ে দাও, সঙ্গে সঙ্গে শিষ্য গুরুমারা বিদ্যে ধরবে। এই তো তাই করছে। হ্যাঁ, এখনকার দিনে তাই হয়। শিষ্যকে যদি বেশি শিখিয়ে দাও, শিষ্যই গুরুমারা বিদ্যে ধরবে। হ্যাঁ, কি বলছে? একটা কুস্তিগির ছিল, বুঝলেন? 60 বছরের কুস্তিগির। সে মনে মনে ভাবছে, মরেই তো যাবো, একটাও তো শিষ্য করে যেতে পারলাম না, কেউ যদি শিখতে আসে অন্তত ভালো করে শেখায়। একটা 25 বছরের ছেলে এসেছে, ছোকরা, ছোলা বাদাম খাওয়া শরীর, বেশ হৃষ্টপুষ্ট শরীর।
এসে গুরুদেবের কাছে বলছে, গুরুদেব আপনার কাছে আমি কুস্তির প্যাঁচ শিখতে চাই। আয় বাবা আয়, একটা শীর্ষ অন্তত করে যাই। হ্যাঁ, তোকে যাই তুই যা শিখবি বাবা, তোকে সব শিখিয়ে দেবো। হ্যাঁ, এবার গুরুদেবের পায়ে তেল দিয়ে দিয়ে ভালো করে গুরুদেবের কাছ থেকে সব বিদ্যে রপ্ত করে নিয়েছে। হ্যাঁ, রপ্ত করে নিয়ে কি করে প্যাঁচ দিতে হয়, কি করে কুস্তির প্যাঁচ, কি করে ল্যাং মেরে ফেলে দিতে হয়, কি করে চেপে ধরতে হয়, সব বিদ্যে শিখে গেছে। এবার সমস্ত কিছু শিখে গিয়ে এইবার গুরুদেব বলছে, তুই হইলি আমার 1 নম্বর শিষ্য বাবা। বলে খুব ভালো কথা গুরুদেব, তাহলে আমি 1 নম্বর শিষ্য? বলে হ্যাঁ 1 নম্বর। বলে তাহলে আমার উপর কেউ নেই? বলে কেউ নেই, আমি আছি তুই আছি। বলে বাহ, তাহলে খুব ভালো ব্যাপার। এই বলে পরের দিনে গুরুদেব বাজার করতে গেছে, গুরুদেবের মাথা গরম। কি বাবা, বাজারে একটা পোস্টার পড়েছে, ওই শিষ্যটাই লাগিয়েছে, অমুক জায়গায় অমুক দিনে অমুক সময় আমার সঙ্গে আমার গুরুদেবের লড়াই হবে কুস্তির। দেখে তো গুরুদেবের মাথায় বাজ, সর্বনাশ। আমার কাছ থেকে বিদ্যে শিখে নিয়ে তুই লোকের সঙ্গে লড়াই করবি, আমার সঙ্গে লড়াই করবি? দেখতে তোর বাজারে নিকুচি করেছে বলে বাজারের থলি ফেলে দিয়ে গজগজ করতে করতে বাড়িতে এসছে। বউ বলছে, কি হলো, তুমি রেগে গেলে কেন, এত গজগজ করছো কেন? বল করবো না, এই ব্যাপার, ওই জন্য কোনোদিন কাউকে শেখাইনি, ঠিক করেছিলাম, একদম কাউকে শেখাতে নেই। তখন বউ বলছে, আহা হা, বুড়ো ভাম আমার, হ্যাঁ বয়স হয়েছে, মাথা চালাতে শেখেনি। মানে কি বলতে চাইছো? বলে তুমি অবশ্যই করে দিন কুস্তির লড়াই লড়তে যাবে। বলে হ্যাঁ, বুড়োটা যাতে তাড়াতাড়ি সঙ্গে যায় সেই ব্যবস্থা করছো। সেই কথা না শুনে কথা বলো। শোনো, যেদিন তুমি লড়াই করতে যাবে কোমরে করে একটা চামচ নিয়ে যাবে। চামচ নিয়ে যাবো কেন, আমি পায়েস খেতে যাচ্ছি সেইখানে? বলে শোনো, চামচ নিয়ে যাবে এই কারণে, যখন শিষ্য তোমার সঙ্গে লড়াই করতে আসবে তখন তুমি চামচটা দেখেই বলবে, এর উপর দেখেই বলবে। যখন শিষ্য বলবে গুরুদেব ওটা কি, তখন তুমি বলবে, বেটা তোকে সব শিখিয়েছি, তোকে চামচ প্যাঁচ শেখাই, এই বিদ্যায় তোকে জব্দ করবো। বলে ভালো কথা। এবার গুরুদেব গিয়েছে কোমরে করে চামচ গুজে নিয়ে, আর শিষ্য মনে মনে ছকে এসেছে মায়েরা যে আজকে সুযোগ যখন পাবো গুরুদেবকে এমন একটা ঘুষি মারবো যে ওই পুরো ওইখানেই পড়ে যাবে। আজকে গুরুদেবের পটকে দেবো, আজকে গুরুদেবকে একবার পটকে দেবো, দেখো কি হয় আজকে গুরুদেবের। এবার সেই শিষ্য লড়াই করতে আসছে গায়ে তেল টেল মেখে। ও মায়েরা চেহারা দেখেছে, যেই গুরুদেবের সামনে তেল তেল মেখে এসছে, আর গুরুদেব এইবার ওই বইয়ের কটার মতো চামচটা বার করে শিষ্য বলছে গুরুদেব ওটা কি, তুমি তো সেদিন বললে সব বিদ্যে শিখিয়ে দিয়েছো। গুরুদেব বলছে সব বিদ্যে শেখাবো তোকে, আমার জন্য এই বিদ্যে আছে, তোকে আমি চামচ প্যাঁচে জব্দ করবো। চামচ প্যাঁচ। তখন শিষ্য মাইক নিয়ে বলছে, খেলা বন্ধ, খেলা বন্ধ, আজকে খেলা বন্ধ, আমি চামচ প্যাঁচটা শিখে আসবো, তারপরে লড়াই করবো। এই হচ্ছে গুরু মারা বিদ্যে। রাধারানীকে কৃষ্ণ বলছে, শোনো রাধে, হ্যাঁ তোমাকে অষ্টম ছিদ্রটা যদি শিখিয়ে দিই, এইটাই আমার আসল বিদ্যে, এইটাই তুমি আমায় জব্দ করবে, ওইটা আমি শেখাতে পারবো না। রাধারানী বলছে, দেখো বধূ, শিখবো যখন বলেছি তখন সবই শিখবো, একটা বাদ দেবো কেন, ওইটাও আমায় শিখিয়ে দিতে হবে। বলে হ্যাঁ, ওটাও আমায় শিখিয়ে দিতে হবে। ঠিক আছে ও মায়েরা, তাহলে অষ্টম ছিদ্র এইবার আসল জায়গা, তোমরা মন দিয়ে শুনে নাও। রাধারানী মন দিয়ে শোনো, শোনো রাধে। অষ্টম রন্ধ্রে তেরাই, অষ্টম রন্ধ্রে তেরাই, রাধে অষ্টম রন্ধ্রে তেরাই, ও গো রাধে বিনোদিনী অষ্টম রন্ধ্রে তেরাই, রাধে 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 অষ্টম রন্ধ্রে তেরাই, ও রাধে অষ্টম। বন্ধ করো, খালি ও রাধে অষ্টম রন্ধ্রে তেরাই বলতে পারে না। বলবে তো অষ্টম রন্ধ্রেতে কি করো, বলে বলতে গেলেই তো ভয় হচ্ছে, যদি তুমি গুরু মারা বিদ্যে ধরো, আর কিচ্ছু হয় না, কেউ বলবে তো। শোনো, এই অষ্টম ছিদ্রই হচ্ছে আমার প্রাণের জায়গা। অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম। জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে জয় রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে জয় রাধে,
রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে ওগো মহাভাব স্বরূপিনী রাধে জয় রাধে মহাভাব স্বরূপিনী রাধে জয় রাধে ওগো প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে প্রেমাকান্তা চূড়ামণি রাধে জয় 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 রাধে রাধে জয় রাধে। এই সুরটা গাইতে নেই, গাইলেই মনে করবে উঠে যায়, বলে গান শেষ হয়ে গেছে। গান এখনো শেষ হয়নি, 2 মিনিট বাকি আছে। গান 2 মিনিট এখনো বাকি আছে। পরবর্তী সম্প্রদায় আসছে, আপনারা তাদের গান শুনবেন, কিন্তু আমার গান এখনো 2 মিনিট বাকি। অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয় না শিখালে শিক্ষা বলি কারে রাধে, না শিখালে শিক্ষা বলি রাধে রাধে শিখালে শিক্ষা বলি কারে রাধে, না শিখালে শিক্ষা রাধে মোর শিখায় নানা রঙ্গে।